নমস্কার, কাহিনী চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা উপস্থাপন করতে চলেছি শ্রদ্ধেয়া আশাপূর্ণা দেবী রচিত পরলোকের হাঁড়ির খবর গল্পটি। আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যকে আমরণ সমৃদ্ধ করে গেছেন। তার জন্ম হয় 1909 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। তাঁর লেখা সুবর্ণলতা, শশীবাবুর সংসার, বকুল কথা প্রভৃতি উপন্যাস এবং বাংলা গল্প বাংলা পাঠকের মন আজও সমানভাবে টানে। আশাপূর্ণা দেবী প্রয়াত হন 1995 সালের 13ই জুলাই। আজ আমাদের এই গল্প পাঠের মাধ্যমে আমরা এই স্বনামধন্য সাহিত্যিককে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলা সাহিত্যের নানান স্বাদের গল্প আমরা আমাদের এই চ্যানেলে উপস্থাপনা করে থাকি। আপনিও যদি সাহিত্যপ্রিয় মানুষ হন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। আমরা শুধু এই আশা করি। আজকে সম্পূর্ণ গল্প পাঠে চুমকি দত্ত বসু। শুরু হচ্ছে আজকের গল্প, পরলোকের হাঁড়ির খবর। লম্বা সাঁকোটার এপারে এক পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বটকেষ্ট। সময় পেলেই এরকম দাঁড়িয়ে থাকে সে। সাঁকোটা দিয়ে মানুষ পারাপার দেখে। এটা বটকেষ্টর একটা নেশা। কে আসছে, কে যাচ্ছে, কে চেনা, কে অচেনা, তার হিসেব রাখা। তার সাঁকো পারাপার তো করছে সবাই, হরদম। দিন দুপুর নেই, রাত দুপুর নেই, সকাল নেই, সন্ধে নেই। এই যে মাত্র খানিকক্ষণ দাঁড়িয়ে আছে বটকেষ্ট। কতক্ষণ তা অবশ্য জানে না। হাতে তো ঘড়ি বাঁধা নেই, কাজেই সময়ের হিসেবও নেই। তবে খুব বেশিক্ষণ নয়। এইটুকুর মধ্যেই কতজন এলো গেল। আজ আর চেনা জানা কাউকে দেখলো না। আর সবাই তো ঝড়ের বেগে ছুটছে। দাঁড়িয়ে একটা কথা বলবে এমন সময় নেই। যারা যায় তাদের তো কথাই নেই। দৌড়ানোর ঘটা কি, যেন ট্রেন ফেল হয়ে যাচ্ছে না রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। যারা আসে তারা বরং কখনো কখনো একটু দাঁড়িয়ে বটকেষ্টর কাছে খোঁজ তল্লাশ নেয়। কতদিন এখানে আছে বটকেষ্ট, জায়গাটা কেমন, এইসব। আজ আর তেমন কাউকে পায়নি। কথা বলতে না পেয়ে পেট ফুল ছিল বটকেষ্টর। হঠাৎ দেখতে পেল ওই দূরে সাঁকোটার একেবারে ও মাথায় কে যেন আসছে। হাঁটার ভঙ্গিটা যেন চেনা চেনা। দৈবক্রমে এ সময় সাঁকোটা একটু ফাঁকা রয়েছে। বটকেষ্ট চোখের ওপর দিকে হাত আড়াল করে নিরীক্ষণ করে দেখতে চেষ্টা করলো লোকটা কে। নদীটা বিশাল, সাঁকোটাও বিশাল লম্বা। পার হয়ে আসতে সময় লাগে। ধৈর্য ধরে থাকতে থাকতেই লোকটা কাছাকাছি এসে গেল। চিনতে পারলো বটকেষ্ট, আর চিনে চমকে গেল। গজগোবিন্দ না? ও না মিলিটারির চাকরি নিয়ে চলন ধরে না কোথায় চলে গিয়েছিল? তাগড়া জোয়ান চেহারা, এক কথাতেই চাকরি হয়ে গিয়েছিল। অবশ্যই যুদ্ধ করার চাকরি নয়। গজগোবিন্দ হচ্ছে ডাক্তার, সেই চাকরি পেয়েছিল মিলিটারিতে। তো এক্ষুনি চলে এলো মানে? ভাবতে ভাবতেই লোকটা মানে গজগোবিন্দ একদম সামনে এসে গেল আর চেঁচিয়ে উঠল, কে? মোটা না? বটকেষ্ট শিউরে উঠল। চমকালো খানিকটা আহ্লাদে, খানিকটা দুঃখে। বলল, তুইও চলে এলি? তা তো এলুম, জমের মুখে থাকা তো, কিন্তু তুই কবে? সেই তো উল্টো রথের দিন। তুই দেশে না থাকাতেই আমার এই বিপত্তি। তোর ওষুধ এক দাগ পড়লেই ঠিক সেরে যেত। গজগোবিন্দ বলে উঠল, হয়েছিল কি? আর বলিস কেন, ওই উল্টো রথের মেলা দেখতে গিয়ে খানাস্টেক পাঁপড় ভাজা আর দই করে মাতর বেগুনি ফুলুরি খেয়েছিল। ব্যাস হয়ে গেল। বেটা নিঘাত কেরোসিনে পাঁপড় ভেজেছিল। গজগোবিন্দ হো হো করে হেসে বলে উঠল, তুই দেখছি একই রকম রয়ে গেলি।
মেলার বাজারের পাঁপড় ভাজা দেখলে আর কাণ্ড জ্ঞান থাকে না। হাসতে হাসতে আহ্লাদের চোটে গজগোবিন্দ ভীমের গদার মতো দুখানা হাত মেলে জড়িয়ে ধরল বটকেষ্টকে। সঙ্গে সঙ্গে বটকেষ্ট তার লিকলিকে হাত দুটো বাড়িয়ে জাপটে ধরল গজুকে। তার ফল দুজনেরই একই হলো। খুশ করে একটু হাওয়া খেলে গেল দুজনের মধ্যে। দুজনেই তো একটু হাওয়াই জাপটে ধরেছে। সাঁকো দিয়ে হুড়মুড়িয়ে অনেকগুলো লোক চলে এলো। বটকেষ্ট আর গজগোবিন্দর ওপর দিয়ে বয়ে গেল। ধাক্কাও বেশি লাগলো না, তবে একটা ডিস্টারবেন্স তো বটে। বটকেষ্ট বলল, চ গজু, আমার ওখানে নিরিবিলিতে। গজগোবিন্দ তাজ্জব হয়ে বলল, এ এখানে তোর নিজস্ব ঘর বাড়ি আছে? বটকেষ্ট একটু রহস্যময় হাসি হেসে বলল, আছে বললে আছে, নাই বললে নাই। তোর নিরিবিলিটা আছে। নবকেষ্টর মা তো সেখানে পৃথিবীর বাড়িতে। গজগোবিন্দ একটু দুঃখিত হয়ে বলল, ও তাই তো। আহা, তুই আসার আগে খুব কান্নাকাটি করলো তোর গিন্নি। তা করেছিল, শুনতে শুনতে চলে এসেছি। বহু দূর অব্দি সেই চেঁচানির আওয়াজ কানে এসেছে। দুজনে আসতে লাগলো। তবে হাঁটার কষ্ট তো নেই, হাওয়ায় ভাসা ব্যাপার। অনেকখানিটা দূরে চলে এসে বটকেষ্ট বলল, আয়। গজগোবিন্দ অবাক হয়ে বলল, এই বাড়িটা আগে দেখেছি মনে হচ্ছে। তা হতেই পারে। এটা আমার বর্ধমানের দেশের বাড়ির প্যাটার্নের। ওখানে যারা ভদ্র হয়ে কাটিয়ে এসেছে তাদেরকে এমনটা দেওয়া হয়। গুড কন্ডাক্টের প্রাইজ আর কি। কিছু গাছপালার পাশ দিয়ে দরজায় চলে এলো বটকেষ্ট বন্ধুকে নিয়ে। গজগোবিন্দ কলেজে পাঠকালে একবার বটকেষ্টর দেশের বাড়িতে গিয়েছিল। এখন দেখে অবাক হয়ে গেল। ঠিক যেমন যেমন দেখেছিল সেই রকমই ব্যবস্থা। উঠোনে কুয়ো, কুয়োয় কপিকল লাগানো, পাশে ঘটি বালতি, দাওয়ার ধারে একখানা বড় চৌকি আর খান 2-3 জল চৌকি পাতা। অর্থাৎ এটাই ড্রয়িং রুম। বটকেষ্ট বলল, হাত মুখ ধোবি? গজগোবিন্দ বলল, না, আসার আগে এইসা চান করিয়েছে, সর্দি হয়ে গেছে। বসি, আয়। চৌকিটায় বসলো দুজনে। বটকেষ্ট বলল, খাবি কেছো? গজগোবিন্দ বলল, তা পেলে মন্দ হয় না। কি খাবি বল? কি আছে তোর? কিছুই নেই, আবার সবই আছে। যা চাইবি পেয়ে যাবি। গজগোবিন্দ জোশ হয়ে বসে বলল, ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা এই, যা চাইবি মনে করবি সামনে এসে যাবে। তবে একটু দুঃখ দুঃখ আর মজা মজা হাসি হাসলো বটকেষ্ট। কি হলো রে বটা, তবে বলে হাসলি যে? বটকেষ্ট বলল, হাসছি এই জন্যে, খেলে তুই টের পাবি না। খাচ্ছিস খেলি। সেই তো, এই যে তখন তোতে আমাতে কোলাকুলি হলো, হাতে বুকে টের পেয়েছিলি কিছু? গজগোবিন্দ আস্তে মাথা নাড়ল। ঠিক সেই রকমই। দেখ, হাতে হাতেই। তা তুই তো মিষ্টির জম ছিলি, মিষ্টিরই অর্ডার দি। তাই দে। বটকেষ্ট হাতটা একবার উঁচু করে হাতছানি দেওয়ার মতো ভঙ্গিতে বলল, এই যে শুনছেন, বড় এক থালায় নবীনের রসগোল্লা, গাঙ্গুরামের চমচম, গিরিশের কড়াপাক, কল্পতরুর অমৃতি আর তেঁতো ময়রার রসমালাই পাঠিয়ে দিন তো। বেশ বড় সাইজের থালা নেবেন, আর সব জিনিস চারটে চারটে দেবেন। গজ বলল, ইয়ে বটা, চিত্রকূট হবে না?
আমাদের জামা পুকুর লেনের মোড়ে হলধরের দোকানে যে পেল্লাই সাইজের চিত্রকূট বানাতো। অবশ্যই দামটা একটু বেশি, বোধহয় 2 টাকা করে, তবে কি ফার্স্ট ক্লাস। দামের জন্য ভাবতে হবে না, গলাটা একটু চড়িয়ে বলল বটকেষ্ট। জামা পুকুর লেনের হলধরের দোকানের চিত্রকূট 4খানা। গজগোবিন্দ বলল, সবই 4খানা করে বলছিস, তুই খাবি না? আমার মিষ্টি খাওয়া বারণ, জানিস না, ডায়াবেটিস। গজ অবাক হয়ে বলল, এখনো এখানে এসেও আছে সেসব? থাকবে না, জানিস না, স্বভাব যায় না বলে। মা, এটা কি স্বভাব? এটা তো রোগ। ও 2-1, দেখিস এই রোগ নিয়েই আবার জন্মাতে যাব। ধ্যাত ধ্যাত মানে, দেখিস নি, কেউ জন্ম পেট রোগা, কেউ কেউ জন্ম থেকেই লোহা খেয়ে হজম করে, কারুর বা জন্মকাল থেকেই 12 মাস কান কটকট, মাথা ঝনঝন, নাকে সর্দি, কারুর ওসবের বালাই মাত্র নেই। মানেটা কি? মানে বলবার আগেই চোখের সামনে চৌকির ওপর এসে পড়ল বৃহৎ একখানা খাগড়াই কাঁসার থালা, তাতে পরিপাটি করে সাজানো অর্ডারি মালগুলি। গজগোবিন্দর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, কতকাল যে এসব জিনিস চোখে দেখিনি রে। মিলিটারিতে তো রুটি আর মাংস, ডাল আর চাপাটি ছাড়া কিছুই নেই, কিন্তু তুই একেবারে খাবি না? একলা খাবো? বটকেষ্ট হেসে বলল, খাবো না বলে অর্ডার দিইনি, তবে দে 2-1টা। গজ বিপন্নভাবে বলল, দেবই বা কোথা থেকে, যা গুনে গুনে আনলি। তো যাকে ডায়াবেটিসের রোগী মিষ্টি না খাওয়াই ভালো। আমি হা 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 হা, গপাগপ লপালপ। এ কি? আরে কি হলো? গেল কোথায় খাবারগুলো? তোর পেটের মধ্যে। দেখ, ও কখন খেলাম কই? গপা গপ মুখে পড়লি না? গজ মন মরা ভাবে বলল, পড়লাম তাই না, কিন্তু জীব জানতে পারলো কই? পায় না। বটকেষ্ট বলল, ওই দুঃখে খাওয়া ছেড়ে দিয়েছে, শুধু হাওয়া খেয়ে থাকে। কি হবে মিথ্যে ঋণের বোঝা বাড়িয়ে? ঋণের বোঝা মানে? এসব ধার করে নিলি নাকি? বটকেষ্ট হেসে বলল, তবে এই ধার করে রাখলাম, পরের জন্মে শোধ করতে হবে। গজগোবিন্দ এখানে নবাগত, এ পারের হালচাল কিছুই জানে না। অবাক হয়ে বলল, পরের জন্মে কি করে শোধ করবি? এসব দোকান থাকবে? থাকবে না আবার। পরের জেনারেশন কি দোকানে মিষ্টি খাওয়া ছাড়বে? তারপরের জেনারেশন। গজ বলল, কিন্তু এখনকার লোকগুলো কি বেঁচে থাকবে তোর ধার শোধ নিতে? আরে সে তো নিশ্চয়ই থাকবে না, তবে ওর নাতি পুতি, গিন্নি পন্নি, কেউ তো থাকবেই, তাদের দেব। গজর হাঁ বেড়ে যাচ্ছে। তারা তোকে চিনতে পারবে? চিনবে না, তবে না পারলেও কিছু এসে যাবে না। এক জন্মের পাওনাদার 7 জন্ম পিছনে ধাওয়া করে ফেরে, আদায় না করে ছাড়ে না। বটা, কি তুই এত শিখলি কি করে? এই লোক মুখে শুনে শুনে সবাই তাদের এক্সপিরিয়েন্সের ফল শোনাতে ব্যস্ত। গজগোবিন্দ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে হঠাৎ করে বলে উঠল, এটাই তাহলে পরলোক? আমরা মরে গেছি? শুনে হো হো করে হেসে উঠল বটকেষ্ট। এতক্ষণে বুঝলি? 10 বছর মিলিটারিতে থেকে তোর মধ্যে সত্যি মোটা মেরে গেছে। গজগোবিন্দ বলল, তাই হবে, তবে চল তোর পরলোকটা একটু বেরিয়ে দেখি। দূর, কোনো চাপ নেই, সবই তো মরা। বাগান টাগান গুলোয় সেই যে কোনখালে ফুল ফল ধরে আছে, সে আর ঝরেও না শুকোয়ও না। নদীতে বান ডাকে না, পাহাড়ে ধস নামে না, শহরে লোডশেডিং হয় না, বর্ষায় রাস্তায় জল জমে না, কোথাও কোনো কল কবজা বিগ রয়ে না, জামা জুতো ছেড়ে না।
গজ উল্লাসে লাফিয়ে উঠে বলল, আরে সাবাস, এ যে দারুণ শোকের জায়গা রে। 2-10 দিন থাক, বুঝবি ঠেলা, সুখে অরুচি ধরে যাবে। তার চেয়ে তুই সেখানকার গপ্প বল, সদ্য এলি, সদ্যই দেখে এলি। গজগোবিন্দ হতাশ হয়ে বলল, ওখানের আর কি গল্প, মরছি তা টের পেয়েছি। কোথায় কোনখানে একটা বোমা পড়লো, ধারে কাছেই নয়, শব্দে বুকটা কেমন ধড়মড়িয়ে উঠল, জ্ঞান হারিয়ে গেল। কে জানে কতক্ষণ অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরলে দেখলাম চেনা জগৎটা কোথায় হারিয়ে গেছে। মস্ত একটা নদী, তাতে লম্বা সাঁকো, বোকার মতো সেই সাগর মুখে দাঁড়িয়ে আছি। তারপরেই হঠাৎ তোকে দেখে যেন বেঁচে গেলাম। বটকেষ্ট আবার হেসে অস্থির। বেঁচে গেলি বটে, তো পৃথিবীর জন্য মন কেমন করছে না তোর? যেতে ইচ্ছে করছে না? করছে রে, খুব করছে। হঠাৎ আচমকা চলে আসতে হলো। বউ ছেলে মেয়েকে লিখেছিলাম সামনের মাসে ছুটি নিয়ে বাড়ি আসছি, হলো না। তারা খুবই মনোকষ্টে আছে, তো একটিবার যদি ঘুরে আসতে পারতাম। বটকেষ্ট বলে ওঠে, ঘুরে আসা যায়, তবে ভাবছিস তারা তাহলে আহ্লাদে ভাসবে কেমন? ওই আনন্দেই থাকো, যাও না, গিয়ে দেখো গে। গেলে দেখেই আ করে চেঁচিয়ে পাড়া মাথায় করবে, ওঝা ডাকবে, ভূত ছাড়ানোর মন্তর পড়ে বাড়িতে সর্ষে পোড়া ছড়াবে, দরজায় দরজায় আম নাম লিখে রাখবে। কে বলেছে তোকে এসব? গজগোবিন্দ তার ভীমের গদার মতো হাতের থাবাটা দিয়ে চৌকিতে একটা ঘুষি মারল। শব্দ হলো না, শুধু ঘুষিটা উঠে এলো হুস করে। বটকেষ্ট বলল, বলেছে আমার নিজস্ব অভিজ্ঞতা। আমার যে গিন্নি আমার চলে আসার কালে ডাক ছেড়ে কেঁদে কেঁদে বলছিল, তোমায় না দেখে আমি কি করে থাকবো গো, কি করে বাঁচবো গো। তিনি যেই না ভর সন্ধ্যায় বাইরের জানলায় আমায় একটু দেখেছেন, সেই বিকট চিৎকার করতে করতে সে ঘর ছেড়ে চম্পট। ছেলেটার পড়ার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। ছেলে বলে উঠল, বাবা প্লিজ, দয়া করে তুমি আমাদের মায়া ত্যাগ করো। বলেই ফটাফট ঘরের 3-3টে আলো জ্বেলে দিয়ে চেয়ে চেয়ে ডাকটা পড়া শুরু করে দিল। 2-3:30, অমাবস্যা ঘরের ডিম। শুনে গজ তো হাঁ। হঠাৎ এটা বলতে বসলো কেন? বুঝছিস না, ইয়াং ম্যান, ফুটবলে চ্যাম্পিয়ন, প্রত্যক্ষে আম নাম করতে লজ্জা, তাই ওই কান ঘুরিয়ে নাকে হাত। গজ একটা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে বলছিস গিয়ে কোনো লাভ নেই? লাভ ওই অভিজ্ঞতা। যতক্ষণ তুমি মানুষ, ততক্ষণ সবাই তোমার আপন। যেই তুমি ভূত, কেউ তোমার নয়। কি, আমরা এখন ভূত? গজ মিলিটারি মেজাজে চড়ে উঠল। বটকেষ্ট বলল, ভূত বলতে দুঃখ হয়, বলতে পারিস প্রেতাত্মা। গজগোবিন্দ হতাশ গলায় বলল, না, মাথাটা কেমন ঝিমঝিম করছে, একটু ঘুমিয়ে নি, দারুণ ঘুম পাচ্ছে। বটকেষ্ট লবডঙ্কা নেড়ে বলল, ওই পাবে, হবে না। হবে না? না, এখানে নিদ্রা জাগরণ বলে কিছু নেই। কিম্ভূত কিমাকার একটা অবস্থা রে গজু। খিদের জ্বালা নেই, খাওয়ার সুখ নেই, রোগ ব্যাধির যন্ত্রণা নেই, আবার সুস্থ স্বাস্থ্যের আরামও নেই। দেহ আছে, দেহ নেই। গজগোবিন্দ বলে উঠল, খিদের জ্বালা নেই সেটা তো একটা শান্তি রে বটু। খিদের জ্বালার বাড়া তো দুঃখ নেই। কি যে বলিস গজ, খিদের জ্বালা না থাকলে খাওয়ার সুখটা পাবি, যেটা জীবনের সবচেয়ে সুখ। তাহলে তাহলে বলে কিছু বলতে যাচ্ছিল গজু। হঠাৎ একটা কিলে কুচ্ছিত খ্যাঁকশিয়াল মুখ লোক এসে দাঁত খিঁচিয়ে বলে উঠল, এই যে গজগোবিন্দ ডাক্তারকে। এই তো। নিজের বুকে হাত চাপড়ালো গজ, মানে ভাবলো
হাতটা চাপড়েছে। লোকটা বলল, তাই এসেছ তো অনেকক্ষণ। এতক্ষণ ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারা হচ্ছে যে, ডিউটি দিতে হবে না? ডিউটি? গজ মিলিটারি চড়ে উঠে বলল, এখানে আবার ডিউটি কিসের? হ্যাঁ, ডিউটি নাই? ওরে আমার চাঁদুরে, গভর্নমেন্টের রাজত্বে বাস করবে, ডিউটি দিতে হবে না? গজ চেঁচিয়ে বলল। বটা ঠিক। বটকেষ্ট বলল, খুব ঠিক রে ভাই। তো কাজটা কি? লোকটা বলল, কি তাকিয়েই দেখতে পাবে। পৃথিবীতে যে যা করেছে ওর তো এখানেও তাই করতে হবে। তোমাকে রাত দিন ধোবার মাঠে কাপড় কাচতে হবে। কাপ থেকে রাত দিন লোকের গোবদারি চাচতে হবে। ওমরকে রাত দিন চাক খোরাতে হবে। কলুকে রাত দিন খানি খোরাতে হবে। কামারকে রাত দিন লোহা পেটাতে হবে। ছুতরকে বুঝলাম বুঝলাম। গজ গোবিন্দ বলে উঠল। আর আমাকে? তোমাকে লোকটা মিচকে হাসি হেসে বলল, তোমার দিন ভোর রোগের নাড়ি টিপতে হবে। তো এখানে তো রোগ ব্যাধিই নেই শুনলাম। নাই বা থাকলো, তা বলে ডিউটি ফাঁকি দেবে নাকি? বলে ভূতের ব্যাগার খাটা বলে কথা শোনো নাই কখনো? ভূত খাটুনি। এই যে তোমার বন্ধু বাবু, রেল কোম্পানির মাল বাবু ছিল না? তো ওনার ডিউটি রাত দিন মাল ওজন আর তার হিসেব রাখা। তবে লোকটা মহা ফাঁকিবাজ। এক দণ্ডে কাজ সেরে ওই নদীর ধারে গিয়ে বসে থাকে। ওই ওই যেখান দিয়ে এলাম, বিশাল নদী। তো নদীটার নাম কি হে? লোকটা নিজের কপাল চাপড়ে বলল, হায় কপাল, তাও বোঝনি? বেশি পণ্ডিতদের এই হয়। বৈতরণী গো, বৈতরণী। এ গজ যেন নতুন করে শখ খেলো। বৈতরণী পার হয়ে চলে এসেছে? তার মানে সত্যিই মারা গেছে? সত্যি ভূত হয়ে গেছে? লোকটা হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে গজকে ধাক্কা দিয়ে বলল, চলো চলো, প্রথমে স্বরূপ ঘরে ধোলাই হবে, চলো, তবেই টের পাবে। গজ গোবিন্দ মুখ ফিরিয়ে বলল, সরবঘাটটা কি রে বটা? কি হয় সেখানে? বটকেষ্ট হঠাৎ মিচকি হেসে বলল, এই যে এই হয়। আক করে ছুট মারল গজ গোবিন্দ। স্বরূপ ঘরে ধোলাইয়ের পরে কি হয়? আসল চেহারাটি হয় মুলো মুলো দাঁত, কুলো কুলো কান, উল্টো উল্টো পা, জটা জটা চুল, আর কেলে কম্বুলে গায়ের রং। ধোলাই একবার হতেই হবে, মেকআপটাও নিতে হবে, তবে সেটা প্রকাশ করা তোমার ইচ্ছে সাপেক্ষ। লোকটার সঙ্গে যেতে যেতে গজ গোবিন্দ বলল, আমার থাকার জায়গাটা কোথায়? কেন, হসপিটাল এরিয়ায়? লোকটার একটু ইংরেজি বুলি প্রবণতা আছে। গজ চারদিক তাকিয়ে তাকিয়ে যেতে লাগলো। ঘরবাড়ি, বাগান, পুকুর সবই সাধারণ, সবই যেন দেখা দেখা। লোকটা এগিয়ে যাচ্ছিল। গজ ডাক্তার জোর পায়ে হেঁটে তাকে ধরে ফেলে বলল, এইসব জায়গা কি এরিয়া? লোকটা অবজ্ঞায় নাক কুঁচকে বলল, এইসব মিডল ক্লাসের। ওর অবজ্ঞার ভাবে রাগ এলেও গজ বুঝলো এর কাছ থেকেই সব তথ্য জানা যাবে। আস্তে বলল, তো ভাই, শুনেছি পরলোকে নাকি স্বর্গ আছে, নরক আছে, সেসব কই? লোকটা আরো অবজ্ঞায় বলল, আছেই তো, কে বললো নেই? তো তোমার চোখের সামনে ঝুলে থাকবে নাকি? সে তো বটে, সে তো বটে। তো কোথায়, কোন রাজ্যে আছে? লোকটা গোফে তা দিয়ে বলল, এই রাজ্যেই আছে, চিত্রগুপ্তের রাজ্যে।
স্বর্গটা হচ্ছে গিয়ে পয়সরিয়া, মানে বড় মানুষদের পাড়া। সেখানে অভাব নেই, অসুবিধা নেই, জ্বালা নেই, শুধু ঐশ্বর্য, জৌলুস, আরাম, আয়েশ আর যা ইচ্ছে করার স্বাধীনতা। ও, আর নরক? সে হচ্ছে গিয়ে বস্তি, ঝুপড়ি, নোংরা, কাদা, পচা নালা, পেকো পুকুর আর হতভাগা সব লোকেদের চেঁচামেচি। তো তোমার আমার স্বর্গ নরকের খোঁজ কেন? তোমার পাসপোর্ট তো এই মিডলম্যান এলাকায়। আছে নাকি কেউ আপনজন স্বর্গে কিংবা নরকে? তো আমায় যদি 2 পাইস দাও, তো একবার দেখা করিয়ে আনতে পারি। গজ বলল, না, আমার কেউ ওসব জায়গায় নেই, থাকলে এখানেই আছে। তো নাম বললে খুঁজে দিতে পারো? ও তুমি নিজেই খুঁজে পাবে, মেলা বকো না, যত সব ঝামেলা। চলো চলো। তো সেই গেল তো গেল। বটকেষ্ট রোজ ভাবে, কোথায় নিয়ে গেল গজকে? আর কি কখনো দেখা হবে? এই যে কত আপনজন এসেছে, এই যাবৎ কাউকে কি দেখতে পেয়েছে? ঠাকুর তাকে একবার দেখতে ইচ্ছে করে, বড় ভালোবাসতো বুড়ো বটুকে। তো কে জানে, সে এখন আবার সেতু পার হয়ে চলে গিয়ে কারুর ঘরে নতুন খোকা হয়ে জন্মে বসে আছে কিনা। তা শুধু কি ঠাকুরদা, আরো কতজনই তো এসেছে বটুর জীবনকালে, কাকেই বা দেখতে পেয়েছে। একবার সেজ পিসিকে দেখেছিল, একবার নতুন জ্যাঠাকে, আর একবার পাড়ার শশীবাবুকে। তো শশীবাবু তো চোখাচোখি হতেই অচেনার ভান করে কেটে পড়লেন। পড়তেই পারেন, এখানে আসার আগে বটকেষ্টর কাছে বেশ কিছু টাকা ধার করেছিলেন কিনা, বিজনেস করব বলে। তো সে যাক, গোজাটার কি হলো? দিন মাস বছরের হিসেব নেই। হঠাৎ একদিন দেখতে পেল গজগোবিন্দ আসছে 2 হাত তুলে নদের নিমাইয়ের ভঙ্গিতে। বটা, আছিস? ও, কতদিন থেকে খুঁজছি, তোর এই ঘরও হারিয়ে মরেছিলাম। হঠাৎ আজ দূর থেকে দেখলাম তুই বসে আছিস। তো সে যাক, বটা, স্কুল না গিয়ে তুই কবিতা লিখতিস না? আর কলেজ লাইফে নাটক? বটকেষ্ট অবাক হয়ে বলল, লিখতাম তো, তা এখন কি? বলছি আবার লেখ, আমি তোকে ম্যাটেরিয়ালস দেব। বটকেষ্ট হা হা করে হেসে উঠল। এখানে বসে কাব্য নাটক লেখা হবে? না হবার কি আছে? তুই যদি লেখা ছেড়ে রেল গুদামের মালবাবু বনে না যেতিস, এখানে তো তোকে ওই লিখতেই হতো রাত দিন। দেখলাম তো, ঘাড় গুঁজে লিখেই চলেছে কত কতজন। বললো এখন নাকি ভীষণ চাপ, যত সব শারদিয়ার সংখ্যা বেরোনোর মুখ। তো তুই একবার পুরোনো অভ্যেসটা ঝালিয়ে নে। তখন তো তোর লেখাগুলো নিয়ে কাগজের সম্পাদকদের দৌড়ে দৌড়ে ঘুরতিস আর মুখ শুকিয়ে ফিরে আসতিস। এখন দেখ। বটকেষ্ট হতাশ গলায় বলল, এখনো তাই হবে? হবে না। গজগোবিন্দ শূন্যে একটা তুলোর ঘুষি মেরে বলল, শুনলাম বড়লোকে নাকি এখন বড়লোকের খবরের জন্য খুব চাহিদা। চটপট লিখে ফেলতে পারলে এই সামনের পুজোতেই কোনো একখানা গাবদা গোবদা পত্রিকায় লাগিয়ে দিতে পারা যাবে। দেখে শুনে মনে হচ্ছে তুই এখানে এসে মালই জন করেছিস, আর সে তোর লোক গুনেছিস। এখানে তত্ত্ব কিছু ধার ধারিস নি। একখানা ঘুঘু রিপোর্টারের সঙ্গে বেশ পটিয়ে নিয়ে আর নিজে ঘুরে ঘুরে অনেক মাল মশলা জোগাড় করে ফেলেছি। বইয়ের নামও ঠিক করে ফেলেছি। তবে আমার তো লেখার অভ্যেস নেই, তুই কলমটা ধর। বটকেষ্টর প্রাণটা একটু হাহাকার করে উঠল। আহা, অভ্যেসটা যদি রাখতো, তবে বলা যায় না। লোকে তো বলে সাঁতার শিখলে আর সাইকেল চালাতে শিখলে লোকেরা কি জীবনে মরণে ভোলে না। তা কলম চালানোটাও কি? কাঁপা গলায় বলল, বলছিস পারবো? আলবাত পারবি, কিন্তু ছাপবে কে, পড়বে কে? হ্যাঁ, সেটাই তো কথা। গজ বলল, তার জন্যে অবশ্য আমাদের নরলোকে নামতে হবে
কোনো একটা গাবদা ম্যাগাজিনের এডিটরকে কায়দা করতে হবে। তো তার জন্য ভাবনা নেই, হয়ে যাবে। তেমন বেকায়দা করে একবার স্বরূপটা দেখিয়ে দেওয়া যাবে। ও একবার লাগাতে পারলে একদম হট কেক। বটকেষ্ট বলল, কি করে বুঝছিস? আরে জানিস না, জ্যান্ত মানুষদের চিরকালই এই মরে যাওয়াদের সম্বন্ধে অগাধ কৌতূহল। প্ল্যানচেটে আত্মা নামায়, খুঁজে খুঁজে পরলোক তত্ত্বর বই পড়ে চিরটিক কাল। তোর মনে আছে আমাদের স্কুলের হেড স্যার পরলোকের কথা বলে একটা সিরিজ লিখতেন? কি তার ডিমান্ড! অথচ সবই অন্যের বই থেকে টুকলি ভাই। গাদা গাদা বই জোগাড় করতেন, ইংরেজি, বাংলা। ও মনে আছে। তবেই বোঝ টুকে মেরে বাহাদুরি। আর আমাদের এ বই একদম প্রত্যক্ষদর্শীর বিবরণ। কিন্তু গজু লেখার সরঞ্জাম। গজু মুচকি হেসে বলে, সে কি আর জোগাড় না করে বলছি? এই দেখ, একটা উঠতি কবির টেবিল থেকে বাগিয়ে আনলাম। দিস্তে দিস্তে কাগজ মজুদ রেখেছি, গোছা গোছা নোট পেন। তার লিখছে আর ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দিচ্ছে, লিখছে আর ছিঁড়ছে, ছিঁড়ছে আর লিখছে। ভ্রুক্ষেপণ এই যে টেবিল থেকে এক দিস্তে কাগজ আর এক গোছা ডট পেন উপে গেল। এই নে, নাটক আকারে লেখ, ঝপঝপ এগিয়ে যাবে। বটকেষ্টকে ধরে দিল গজগোবিন্দ সেই বাগিয়ে আনা কাগজ কলম। গজুরে, বটু বলে উঠল, ওরে আবার খাস্তা গজা, জিবে গজা, নোনতা গজা, মশলা গজা। তোকে আমি বলেছিলাম বুদ্ধি ভোঁতা হয়ে গেছে, আয় একটু কোলাকুলি করি। যাকে কাজ নেই। তো কি যেন বলছিলি? নামটা ঠিক করে ফেলেছিস? ফেলেছি। নাম হবে পরলোকের হাড়ির খবর, প্রত্যক্ষদর্শীর কলমে। পরলোকের একটা গুণ, ইচ্ছে মাত্রই কাজ হয়ে যায়, চটপট ছটপট। কাজেই বই শেষ হতে দেরি হলো না। বটু বলল, তবে আর দেরি করা ঠিক নয়। শারদীয়া সংখ্যার মরশুম তো এসেই গেল। গজু বলল, তবে চল, কিন্তু নাটকের প্রথম দৃশ্যটা একটু দেখা হবে না? আমি গড়গড়িয়ে বলে গেলাম, তুই খসখসে লিখে গেলি। জিনিসটা কি দাঁড়ালো? বটকেষ্ট সেই দিস্তে ভর্তি কাগজ বাগিয়ে মুড়ে ফেলেছে, আর খুলল না। বলল, ওরাটা মুখস্থই বলছি। প্রথম দৃশ্য, পরলোকের মহাপেচখানা। ঘরে ঘরে মন্ত্রী, উপমন্ত্রী, আমলা সামলা এবং ঘরের বাইরে অপেক্ষারত যত হ্যাংলা ক্যাংলা ন্যাংলা। তাদের আবেদন পরলোকের পিয়ন, চাপরাশি, পাহারাদার ইত্যাদিরা সাধারণদের প্রতি বড়ই দুর্ব্যবহার করে, দুঃছাই করে, নিজেদেরকে লাট সাহেব ভাবে। গজু চঞ্চল হয়ে বলতে থাকে, থাক রে বটা, শুতে গেলে আঠা ধরে যাবে, নেশা লেগে যাবে। তাহলে আজ আর যাওয়া হবে না, উঠে পড়া যাক। উঠে পড়া মানেই হাওয়ায় ভেসে সেই নদী তীরে সেতুর মুখে। কিন্তু সেতুর মুখের সামনে এক বিপত্তি। দুটো মুষ্কো কালো লোক বুলডগের মতো মুখে বলে উঠল, থামো থামো, যাচ্ছ কোথায় হে জোড়া মানিক? বলি যাবার পাসপোর্ট আছে? বটকেষ্ট ভয় ভয় গজুর দিকে তাকালো, কিন্তু গজু নির্ভীক ভঙ্গি। পাসপোর্ট আবার কি? আসার সময় তো এসব ঝামেলা হয়নি। সরো সরো। সরার বদলে লোক দুটো ক্যাক করে দুজনকে ধরে ফেলে বলল, আসার যাওয়া এক হলো? আসার সময় ওখানকার অফিস থেকে রিলিজ অর্ডার হয়ে গিয়েছিল, আমাদের লোক সঙ্গে করে নিয়ে এসেছিল। জানি, ড্যাঙ্গোস মারতে মারতে। তা বলে ভেবো না এখানের আইন কানুন আমি জানি না, সব জেনে ফেলেছি। পাসপোর্ট লাগবে তখন, আবার যখন দুধের খোকা হয়ে ট্যাঁ ট্যাঁ করতে যাব, সে অনেক কাগজপত্র। লোক দুটো বলল, সে হবে না, ছাড়া হবে না। তার মানে 2 পাইস চাই? কেমন নড়তে চড়তে 2 পাইস পাবে যাবে না? এই যাচ্ছি তোমাদের এখানকার কীর্তি কাহিনী কাগজে ছাপিয়ে দিতে। লোক দুটো ফস করে ওদের হাত ছেড়ে দিয়ে বলে, কাগজের লোক? ও বাবা,
না, লেখক বইনিকে নিয়ে যাচ্ছি ছাপাতে। উড়ি পাস। লোক দুটো হঠাৎ নরম হয়ে গিয়ে হাত কচলে বলে, তাহলে আমাদের কথা একটু লিখে দেবেন স্যার। তোমাদের আবার কথা কিসের হে? এমনি যখন তখন লোককে ঢ্যাঁড়স মারতে মারতে সাঁকো পার করে নিয়ে আসছো আর মাসল মাগাচ্ছ, তো ফাই তো আছো। লোক দুটো অসন্তুষ্ট গলায় বলল, ওই দুঃখেই তো মরে আছি। হুকুমের চাকর, হুকুম মতোই চলতে হয়। তো এই নিকৃষ্ট কাজটায় আর মন নেই। যদি কাগজে লেখালেখি করে পৃথিবীতে একটা চাকরি মেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। এখন পথ ছাড়ো তো। লোক দুটো তাড়াতাড়ি পথ ছেড়ে দেয়। ওরা দুই বন্ধু সাঁকো পার হয়ে চলে আসে। তারপর বলে ওঠে, এখন কোন দিকে? বটকেষ্ট বলে, কোন দিকে আবার? সোজা রণডঙ্কা অফিসে। বেটা সম্পাদক জন্মজীবনে আমার একটা লেখা ছাপেনি, সব অমনোনীত বলে ফেরত দিয়েছে। আবার কতগুলো ফেরত দেয়ও নি। ওকে দিয়েই এখন এই বই ছাপিয়ে নিতে হবে। গজগোবিন্দ বলল, নিয়েছিস তো গুছিয়ে? সে আর বলতে। বিকেল 4টে। রণডঙ্কা সম্পাদক খগেন ঘোষাল যথারীতি চেয়ারটা টেনে টেবিলের ধারে বসে ডিশ ঢাকা চায়ের কাপটা হাতে তুলে নিয়ে মুখে ঠেকিয়ে আহ বলে ওঠবার বদলে বিশাল হাঁক পারলেন। বনমালী, এই বনমালী, কি দিয়ে গেছিস আমায়? চা না নিমের পাঁচন? বনমালী। বনমালীর সাড়া পাওয়া গেল না। তার বদলে কোথা থেকে যেন একটা খিক 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 হাসির শব্দ শুনতে পাওয়া গেল। এর মানে খগেন ঘোষালের চুল খাড়া হয়ে উঠল। এত সাহস হয়েছে বেটার? আবার হাঁক পারলেন। এই বেটা বনমালী, বদমাস শয়তান, আবার হাসি। চায়ে দুধ আর চিনি দিয়ে যা। আবার হাসি, খিক খিক খিক। খগেন ঘোষাল এখন সচকিত হলেন। হঠাৎ এতটা দুঃসাহস হবে বনমালীর? শব্দটা যেন ঘরের মধ্যেই খেলে বেড়াচ্ছে। দেওয়াল থেকে সিলিংয়ে, সিলিং থেকে দেওয়ালে, নাকি জানলার বাইরে থেকে? তবু আবারও চেঁচিয়ে উঠলেন, বনমালী। তখন সেই হাসিরাই জবাব দিল, বনমালীর আশা ছাড়ুন, সে এখন চোখ উল্টে হাত পা খিচ্ছে। খগেন ঘোষাল সাহসী ব্যক্তি। তিনি কড়া গলায় বললেন, তোমরা কে হে? কোথা থেকে কথা বলছো? আগে এই আপনার সামনে থেকেই। আপনি যদি চোখ থাকতে অন্ধ হন, আমরা নাচার। এই আপনার ডান দিকে আমি কবি বটকেষ্ট পাল, আর আপনার বাম দিকে আমার বন্ধু ডাক্তার গজগোবিন্দ খাসনবেশ। খগেন ঘোষাল অনুভব করলেন তার দুটো হাতের ওপর দিয়ে একটা হিমালয়ের হিমেল হাওয়া বয়ে গেল। খগেন ঘোষাল কোনো মতে জামার মধ্যে থেকে পৈতেটা টেনে বার করে মনে মনে রাম নাম জপ করতে করতে বললেন, কি উদ্দেশ্যে হঠাৎ আমার এখানে? দুটো গলা থেকে বা দুটো নাক থেকে একসঙ্গে একটা কথা উচ্চারিত হলো, রণডঙ্কার শারদিয়ার জন্যে একখানা বিশ্বের সেরা কৌতুক নাট্য এনেছি, বড়লোকের হাড়ির খবর। এটা এবছর পুজো সংখ্যা রণডঙ্কায় ছাপিয়ে দেবেন। ছাপিয়ে দেবেন। শুনেই খগেন ঘোষালের সম্পাদক সত্তাটি তেলে বেগুনে জ্বলে ওঠে। স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে ওঠেন, ছাপিয়ে দেব? মামার বাড়ির আবদার? পুজো সংখ্যার সব কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন? কেটে পড়ুন, কেটে পড়ুন। এ কেটে পড়বো? অত সস্তা না। তুমি বুড়ো খগেন ঘোষাল একদা আমায় অনেক কাট মারিয়েছ, আর ছাড়ান না। দেখিস বুড়ো, এলাকা বাজারে পড়তে পাবে না, অট কেকের মতো উঠে যাবে। শারদীয় রণডঙ্কা আবার ছাপাতে হবে। আপনি থেকে তুমি, তুমি থেকে তুই। মানুষের একটা সহ্যের সীমা আছে তো। খগেন ঘোষাল চেঁচিয়ে ওঠেন, পুলিশ, পুলিশ, কনস্টেবল, কনস্টেবল!
পাহারাওলা পাহারাওলা, ওসি ওসি, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, রাজ্যপাল রাজ্যপাল, জয়েল সিং রাজীব রাজীব। হঠাৎ যেন অদৃশ্য শূন্যে দুটো গলা দুইয়ে 0-20টা হয়ে হাসির বান ডাকিয়ে দেয়। ও বটা, তোর এডিটার দাদু এত নার্ভাস, শুধু বাঁশি শুনেই এই চোখে দেখলে তো তা থাকবে। আপনাকে আর ভিমি খাওয়াবো না, এই লেখাটা দিয়ে যাচ্ছি, ছাপা হওয়া চাই। দে বটা, দিয়ে দে, হলিটা উপর করে দিয়ে চটপট চলে যায়। ব্যাস, থলি উপুর করে বটকেষ্ট, আর সেই লেখারা খগেন ঘোষালের গা, মাথা, টেবিল, চেয়ারের ওপর ঝড় ঝরিয়ে ঝরে উপচে ছড়িয়ে পড়ে। এ কি এসব কি? চেয়ার ঠেলে, টেবিল উল্টে, চায়ের পেয়ালা ভেঙে, কালির দোয়া ছিটকিয়ে সারা ঘরে দাপাদাপি করে বেড়ান খগেন ঘোষাল আর্তনাদ করতে করতে। বনমালী বনমালী, তুই কি মরে গেছিস? ওরে বাবারে, এগুলো কি রে? কেন? এই তো আমাদের কালোজয়ী কৌতুক নাটক বড় লোকের হাড়ের খবরের ব্যানার স্ক্রিপ্ট প্রিন্ট করা হয়নি, গুছিয়ে নেবেন। ছাপাবেন তো দাদা? না ছাপালে কিন্তু। না ছাপালে কি হবে তার শুনতে পান না খগেন ঘোষাল। কারণ তখন চোখের সামনে ঝলসে উঠেছে এক জোড়া স্বরূপ, 2 প্রস্থ মূলোর শাড়িতে ফিক ফিক হাসি, আর দুখানা 4খানা কুলোর লটপটানি। ফিরমি খেয়েই দমাস করে পড়ে যান খগেন ঘোষাল। ফ্যানা ওঠা মুখে একটি আওয়াজ বেরোয়, পুলিশ! ওরা সাঁকোয়ে উঠে হাস্যবদনে বলে, নাটকটা যদি স্টেজে নামায় খুব জম্পেশ হবে, কি বলিস? এদিকে নরলোকের হাঁড়ির খবর এই, পুলিশ কোনো কাজের নয় এ কথা ভুল। ঘন্টা কয়েক পরেই এসেছিল পুলিশ, যা করবার পরেও ছিল চটপট। পরদিনই কাগজে কাগজে খবর, রণডঙ্কা পত্রিকা অফিসে লণ্ডভণ্ড কাণ্ড। গতকাল বিকালে 2 জন দুর্বৃত্ত ভূতের ছদ্মবেশে পত্রিকা অফিসে বলপূর্বক হানা দিয়া তাণ্ডব নৃত্য শুরু করে। যথেচ্ছ ভাঙচুর ও মারপিটের পর সম্পাদককে শাসাইয়া রাশি রাশি হিজিবিজি আঁকিঝুঁকি কাটা কাগজের টুকরা সর্বত্র নিক্ষিপ্ত করিয়া রহস্যজনকভাবে অন্তর্ধান করে। কাগজগুলি দেখিয়া মনে হয় কোনো সাংকেতিক ভাষায় লিখিত বিশেষ ইস্তাহার। দুর্বোধ্য ভাষায় লিখিত এই ইস্তাহারের কয়েকটি নমুনা পাঠোদ্ধারের জন্য বিশেষজ্ঞদিগের কাছে পাঠানো হইয়াছে। আততায়ীদিগের উদ্দেশ্য বোঝা যাইতেছে না, কেহ ধরা পড়ে নাই। সম্পাদক খগেন ঘোষাল ও বেয়ারা বনমালী দাস এখন হাসপাতালে। এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধা আশাপূর্ণা দেবী রচিত পরলোকের হাঁড়ির খবর। সম্পূর্ণ গল্প পাঠে চুমকি দত্ত বসু। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও নতুন নতুন গল্প শুনতে কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।